আসসালামু আলাইকুম। বিডি কেমিস্ট্রি ফ্রিক্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অ্যাসিড বেস থিওরি সম্পর্কে। তোমাদেরকে যদি কোনো একটা পদার্থ দিয়ে কোশ্চেন করা হয় যে এই পদার্থটা অ্যাসিড না খায়, তাহলে তোমরা কীভাবে উত্তর দেবে? তোমরা যদি যে কোনো একটা থিওরির উপর বেস করে অ্যান্সার দাও, তাহলে তোমার উত্তর ভুল হওয়ার সম্ভাবনা আছে। কোন পদার্থ অ্যাসিড অথবা কোন পদার্থ খায় তা জানার জন্য আমাদের তিনটা থিওরি দরকার হয়। প্রথম থিওরিটা হচ্ছে আর্হেনিয়াস থিওরি। আর্হেনিয়াস থিওরির মতে যে সকল পদার্থ যারা হাইড্রোজেনযুক্ত এবং জলীয় দ্রবণে H+ আয়ন প্রদান করে তারা হচ্ছে অ্যাসিড, এবং যে সকল পদার্থ জলীয় দ্রবণে OH- আয়ন প্রদান করে তারা হচ্ছে ক্ষার। আমরা যদি ব্রনস্টেড-লাউরি মতবাদের কথা চিন্তা করি, ব্রনস্টেড-লাউরি মতবাদে যে সকল পদার্থ অন্য কোনো পদার্থকে প্রোটন দান করতে পারে তারা হচ্ছে অ্যাসিড, এবং যে সকল পদার্থ অন্য কোনো পদার্থ থেকে প্রোটন গ্রহণ করতে পারে তারা হচ্ছে ক্ষার। এখন আমরা আসি হচ্ছে লুইস কনসেপ্ট সম্পর্কে। লুইস কনসেপ্ট হচ্ছে লন পেয়ার ইলেকট্রন দিয়ে আমরা ব্যাখ্যা করব। লন পেয়ার ইলেকট্রন যারা অ্যাকসেপ্ট করে তারা হচ্ছে লুইস অ্যাসিড, এবং লন পেয়ার ইলেকট্রন যারা ডোনেট করতে পারে অর্থাৎ দান করতে পারে তারা হচ্ছে লুইস বেস। আমরা এবার আর্হেনিয়াস থিওরি সম্পর্কে ডিটেলস জানব। আমরা যদি আর্হেনিয়াস থিওরি সম্পর্কে অ্যাসিডকে সংজ্ঞায়িত করতে চাই, অ্যাসিড হচ্ছে কারা? অ্যাসিড হচ্ছে ওই সকল পদার্থ যারা জলীয় দ্রবণে H+ আয়ন প্রদান করতে পারে। তাহলে আমরা যদি হচ্ছে উদাহরণ হিসেবে নেই HCl অ্যাকুয়াস অর্থাৎ জলীয় দ্রবণে H+ প্লাস Cl মাইনাস, এই যে HCl যেহেতু জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করতে পেরেছে, তাই আমরা বলতে পারি HCl একটি অ্যাসিড। আমরা যদি আরও একটি অ্যাসিডের কথা চিন্তা করি, HNO3 জলীয় দ্রবণে H+ আয়ন প্লাস নাইট্রেট আয়ন উৎপন্ন করেছে। যেহেতু নাইট্রিক অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করেছে, তাই আমরা বলতে পারি নাইট্রিক অ্যাসিড একটি অ্যাসিড। সেমভাবে আমরা যদি হচ্ছে ক্ষার বা বেজের কথা চিন্তা করি, তাহলে ওই ক্ষার বা বেজ হচ্ছে আর্হেনিয়াস তত্ত্ব মতে ওই সকল পদার্থ যারা জলীয় দ্রবণে OH- আয়ন প্রদান করে, যারা জলীয় দ্রবণে OH- আয়ন প্রদান করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে Na+ প্লাস OH- আয়ন প্রদান করে। আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কথা বলতে পারি জলীয় দ্রবণে ম্যাগনেসিয়াম 2+ প্লাস 2OH- আয়ন উৎপন্ন করে। যেহেতু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম 2+ আয়ন উৎপন্ন করেছে, হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করেছে, তাই আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার। তো আর্হেনিয়াস তত্ত্বের সবচেয়ে বড় যে সফলতা ছিল, আর্হেনিয়াস দাবি করেছিল শুরুতে যে সবচেয়ে ছোট যেই ক্যাটায়ন H+ আয়ন তিনি শনাক্ত করেছেন। তো এটার কারণে তৎকালীন যে বিজ্ঞানী সমূহ তারা হচ্ছে এই ক্ষুদ্র আয়নটাকে দেখতে চেয়েছিলেন, হাইড্রোজেন আয়নটাকে দেখতে চেয়েছিলেন। তো আর্হেনিয়াস এটার জন্য কী করেছে,
আর্হিনিয়াস এটার জন্য একটা জলীয় দ্রবণে একটা অ্যাসিড দিয়েছে। তো স্বভাবতই হচ্ছে যে HCl বিয়োজিত হয়ে H+ আয়ন এইখানে উৎপন্ন করার কথা। তো বিজ্ঞানীরা যখন হচ্ছে একটা হচ্ছে মাইক্রোস্কোপের মাধ্যমে এইখানে দেখতে শুরু করলো, যে একটা মাইক্রোস্কোপ যে এইখানে আসলেই আছে কিনা, যে তারা যখন এইখানে চোখ রাখলো তখন H+ আয়নের কোনো অস্তিত্ব তারা দেখতে পেল না। এইটার কারণটা কি হচ্ছে, পরবর্তীতে আর্হিনিয়াস বলেছে যে জলীয় দ্রবণে H+ আয়ন খুবই আনস্টেবল হয়, এই কারণে H+ আয়ন জলীয় দ্রবণে একা না থেকে সে এটি পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়ে যায়। এটি পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়ে যায়। আর্হেনিয়াস তত্ত্বের আমরা যদি সাফল্যের কথা চিন্তা ভাবনা করি, আচ্ছা সাফল্যের আগে আমরা হচ্ছে আর্হেনিয়াস তত্ত্ব অনুসারে অ্যাসিড এবং ক্ষারের কিছু উদাহরণ দেই। HCl, HNO3, H2SO4, HNO2, নাইট্রাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, PO4, ফসফরাস অ্যাসিড, H3, ফসফিউরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, H3, PO2, ক্লোরিক অ্যাসিড, HClO4, HClO2, O3, HClO2, মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, H। আমরা যদি বেনজোইক অ্যাসিডের কথা চিন্তা করি, C6H5COOH। এইখানে আমরা যে সকল পদার্থগুলোর উদাহরণ দিয়েছি প্রত্যেকটি পদার্থই হচ্ছে জলীয় দ্রবণে H+ আয়ন প্রদান করবে। আমরা এখানে HCl জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করবে, HNO3 নাইট্রিক অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করবে, অর্থাৎ এইখানে প্রত্যেকটা অ্যাসিডই হচ্ছে জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করবে। আমরা যদি ক্ষারের উদাহরণের কথা চিন্তা করি, বেস, এক্সাম্পল অফ বেস, বেস, তাহলে আমাদের হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। প্রত্যেকটি পদার্থই জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন প্রদান করে, প্রত্যেকটি পদার্থই জলীয় দ্রবণে OH- আয়ন প্রদান করে ইন অ্যাকুয়াস সলিউশন। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এই প্রত্যেকটি পদার্থই হচ্ছে আর্হেনিয়াস মতবাদ অনুসারে ক্ষার। এবার আমরা আর্হেনিয়াস তত্ত্বের যে সাফল্যগুলো, সেই সাফল্যগুলো কী কী সেটা আমরা দেখি। সাফল্য, আমরা যদি 1 নম্বর সাফল্যের কথা চিন্তা করি, 1 নম্বর সাফল্য হচ্ছে জলীয় দ্রবণে অম্ল ও ক্ষারকের বিভিন্ন ব্যাখ্যায়
আরহেনিয়াস তত্ত্ব খুবই কার্যকর। জলীয় দ্রবণে অ্যাসিড এবং বেজের যে রিয়েকশনগুলো হবে সেগুলো আরহেনিয়াস তত্ত্ব অনুসারে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। আমরা যদি 2 নাম্বার সাফল্যের কথা চিন্তা ভাবনা করি, যে একটা শক্তিশালী অ্যাসিডের সাথে শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় যে উৎপন্ন প্রশমন তাপের মান 57.3 কিলোজুল হয়, তা প্রশমন বিক্রিয়ার তা হচ্ছে আরহেনিয়াস তত্ত্ব অনুসারে আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারি। 3 নাম্বার যদি আমরা বলি, কোনো জলীয় দ্রবণ অম্লীয় হবে না ক্ষারীয় হবে, তা আরহেনিয়াস তত্ত্ব অনুসারে আমরা সহজেই ব্যাখ্যা করতে পারি। যদি H+ এর সংখ্যা বেশি থাকে তাহলে এটা হবে অ্যাসিডিক, আর যদি OH- আয়নের সংখ্যা বেশি থাকে, অর্থাৎ হাইড্রোক্সিল আয়নের সংখ্যা বেশি থাকে, তাহলে এটা হবে বেসিক। আমরা 4 নাম্বার বৈশিষ্ট্য যদি চিন্তা করি, 4 নাম্বার সাফল্য আমরা বলতে পারি যে আরহেনিয়াস তত্ত্ব অনুসারে আমরা অ্যাসিডের তীব্রতা বা ক্ষারের তীব্রতাকে প্রকাশ করতে পারি। অ্যাসিডের তীব্রতা বা ক্ষারের তীব্রতাকে আমরা Ka ও Kb দ্বারা প্রকাশ করি। তো জলীয় দ্রবণে একটা অ্যাসিডকে যদি আমরা এটা যদি একটা অ্যাসিড হয়, তাহলে জলীয় দ্রবণে নিম্নরূপে বিবেচিত হবে: H+ A-। তাহলে এইটার জন্য আমাদের বিয়োজন ধ্রুবক K হবে H+ A- ডিভাইডেড বাই HA, অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রয়কের ঘনমাত্রা। বিয়োজন ধ্রুবক K এর মাধ্যমে আমরা বলতে পারি যে কোন পদার্থ এই অ্যাসিডটি কতটুকু শক্তিশালী হবে। সেমভাবে আমরা ক্ষারের ক্ষেত্রে বলতে পারি। ক্ষারের ক্ষেত্রে আমরা যদি BOH এটা একটা যদি বেস হয় ক্ষার, তাহলে এটা জলীয় দ্রবণে নিম্নরূপে আয়নিত হবে: B++OH-। তাহলে ক্ষারের ক্ষেত্রে আমরা যদি Kb এর মান বের করি, তাহলে হবে B+ আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই ক্ষারের ঘনমাত্রা। আমরা বলবো K এর মান যত বেশি হবে, আমরা যদি এখানে বলি K এর মান যত বেশি হবে সেটা তত বেশি শক্তিশালী অ্যাসিড হবে, আর Kb এর মান যত বেশি হবে সেটা তত বেশি শক্তিশালী ক্ষার হবে। এবার আমরা আসি সীমাবদ্ধতায়। আমরা প্রথম সীমাবদ্ধতাই হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা, সেটা হচ্ছে এইখানে হচ্ছে পানি হচ্ছে দরকার হবে। পানি ছাড়া অ্যাসিড বা ক্ষারের ধর্ম ব্যাখ্যা করতে পারবে না। অ্যাসিড বা ক্ষার ধর্ম ব্যাখ্যা করতে পারে না। ব্যাখ্যা করতে পারে না। পারে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ত্রুটি আরহেনিয়াস তত্ত্বের মতে। কারণ পানি যদি না থাকে সে H+ আয়ন উৎপন্ন করতে পারবে না। H+ আয়ন উৎপন্ন না করতে পারলে সে তার ধর্ম প্রকাশ করতে পারবে না। আরেকটা ত্রুটির কথা যদি আমরা বলি, কপার সালফেট, ফেরাস সালফেট
জিঙ্ক সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদিতে হাইড্রোজেন না থাকা সত্ত্বেও তারা অ্যাসিডিক ধর্ম প্রদর্শন করে, যা আর্হেনিয়াস তত্ত্ব অনুসারে ব্যাখ্যা করা যায় না। কারণ আর্হেনিয়াস তত্ত্বের একটা সংজ্ঞার মধ্যেই যদি আমরা বলেছিলাম যে সকল পদার্থের মধ্যে হাইড্রোজেন থাকে এবং জলীয় দ্রবণে H+ আয়ন প্রদান করে তারা হচ্ছে অম্লধর্ম প্রদর্শন করে। কিন্তু কপার সালফেট, ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদিতে হাইড্রোজেনের উপস্থিতি নেই, কিন্তু তাদের অম্লধর্ম আর্হেনিয়াস তত্ত্ব অনুসারে ব্যাখ্যা করা যাবে না। 3 নাম্বার যদি বলি, আমরা NH3 ফসফিন ইত্যাদি অণুতে হাইড্রোক্সিল মূলক না থাকা সত্ত্বেও তারা কেন ক্ষার ধর্ম প্রদর্শন করে সেই ব্যাখ্যা হচ্ছে আর্হেনিয়াস মতবাদ অনুসারে দেওয়া হয়নি। এবার আমরা আসি হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ। আমাদের এবারের মতবাদ হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ। লাউরি কনসেপ্ট। ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে ব্রনস্টেড লাউরি কি বলেছেন? ব্রনস্টেড লাউরি বলেছে যে অম্ল হচ্ছে ওই সকল পদার্থ, যৌগ বা আয়ন যারা অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে, যারা অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে, অর্থাৎ যারা প্রোটন দান করতে পারবে তারা হচ্ছে অ্যাসিড। এবং ক্ষার হচ্ছে এরকম একটা পদার্থ যারা অন্য কোনো পদার্থ থেকে গ্রহণ করতে পারে। H+ আয়ন কী করতে পারে? গ্রহণ করতে পারে। যারা গ্রহণ করবে H+ আয়ন তারা হচ্ছে ক্ষার। আমরা যদি উদাহরণ হিসেবে চিন্তা করি, HCl যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে H3O প্লাস Cl মাইনাস, এইখানে হাইড্রোজেন একটা প্রোটন পানির অণুকে দিয়ে দিচ্ছে, তাই এটা হচ্ছে অ্যাসিড। এবং পানি যেহেতু HCl থেকে একটা হাইড্রোজেন অ্যাকসেপ্ট করেছে, তাই এটা হবে কি? বেস বা ক্ষার। সেমভাবে আমরা যদি সালফ্রিক অ্যাসিডের কথা চিন্তা ভাবনা করি, পানির সাথে যুক্ত হলে HSO4 মাইনাস প্লাস H3O প্লাস। এই ক্ষেত্রে সালফ্রিক অ্যাসিড একটা হাইড্রোজেন আয়ন পানিকে দিয়ে দিয়েছে, তাই এটা হবে কি? অ্যাসিড। আর যেহেতু পানির অণু একটা H+ আয়ন গ্রহণ করেছে, তাই পানির অণুটা হয়ে যাবে বেস। আমরা যদি ফসফরিক অ্যাসিডের কথা চিন্তা ভাবনা করি, এটাও যদি পানির সাথে যুক্ত হয় তাহলে H2PO4 মাইনাস প্লাস H3O প্লাস। এইখানে একটা প্রোটন সে পানির অণুকে দান করে দিয়েছে, তাই এটা হচ্ছে অ্যাসিড। পানির অণু যেহেতু গ্রহণ করেছে একটা প্রোটন, তাই এটা হবে বেস। আচ্ছা,
ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে আমরা আরেকটা কথা বলতে পারি, সকল ব্রনস্টেড লাউরি ক্ষারক বা লাউরি অ্যাসিড হচ্ছে আর্হেনিয়াস অ্যাসিড নয়, কিন্তু সকল আর্হেনিয়াস অ্যাসিড বা ক্ষারক হচ্ছে ব্রনস্টেড লাউরি অ্যাসিড বা ক্ষারক। আমি লিখে দিচ্ছি যে সকল আর্হেনিয়াস অ্যাসিড বা ক্ষারক হলো ব্রনস্টেড লাউরি অ্যাসিড বা ক্ষারক। এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এটা থেকে আমরা আরেকটা প্রশ্নের উত্তর দিতে পারি, সেটা হচ্ছে অণুবন্ধী অ্যাসিড এবং অণুবন্ধী ক্ষার সম্পর্কে। অণুবন্ধী অ্যাসিড এবং অণুবন্ধী ক্ষার, যদি জিজ্ঞাসা করা হয় অণুবন্ধী অ্যাসিড কি, অণুবন্ধী অ্যাসিড এবং হচ্ছে অণুবন্ধী ক্ষার। যে সকল পদার্থ অন্য পদার্থ থেকে H+ আয়ন গ্রহণ করে তাদেরকে অণুবন্ধী আমরা ক্ষার বলতে পারি। যেমন আমরা যদি হচ্ছে একটা অ্যাসিড এবং ক্ষার চিন্তা করি, HCl প্লাস H2O, H2 না বলে আমরা OH আয়ন দিই, OH আয়ন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, Cl মাইনাস প্লাস H2O। যেহেতু OH মাইনাস একটা H+ আয়ন গ্রহণ করেছে, H+ আয়ন গ্রহণ করার ফলে সে যেটাতে কনভার্ট হয়েছে, এই কনভার্ট করা অংশটাকে আমরা বলবো হচ্ছে কি অণুবন্ধী ক্ষারক, অণুবন্ধী অম্ল, অণুবন্ধী অম্ল। আর যে সকল পদার্থ সেভাবে আমরা বলতে পারি HS মাইনাস প্লাস NH4 প্লাস আরেকটি অণুবন্ধী অম্ল, অর্থাৎ ক্ষার একটি H+ গ্রহণ করে, মানে যেই পদার্থ থেকে H+ আয়নটি গ্রহণ করেছে ওই পদার্থের অণুবন্ধী অম্ল হয়ে যায়। আমরা অর্থাৎ অ্যামোনিয়ার যদি আমরা অণুবন্ধী অম্ল চিন্তা করি, তাহলে অ্যামোনিয়ার সাথে যদি একটা H+ আয়ন আমরা যুক্ত করে দিই, তাহলে এটা যে পদার্থে পরিণত হবে সেটাকে আমরা বলবো অ্যামোনিয়ার অণুবন্ধী অম্ল। সেমভাবে আমরা সালফিউরিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অণুবন্ধী ক্ষার, সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন সালফাইডের অণুবন্ধী ক্ষার। এইখানে আমরা HCl থেকে একটা হাইড্রোজেন চলে যাওয়ার ফলে Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে, Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে। Cl মাইনাস আয়নটাকে আমরা HCl এর অণুবন্ধী ক্ষার বলবো। দুইটাকে যদি পাশাপাশি একই বিক্রিয়া আমরা দেখাতে চেষ্টা করি, HNO2 H2O
NO2 মাইনাস প্লাস H3O প্লাস। এখানে H2 থেকে H3, অর্থাৎ এইখানে এটা একটা H প্লাস আয়ন অ্যাকসেপ্ট করেছে, তাহলে এটা হচ্ছে এই ক্ষারের অণুবন্ধী অম্ল। অণুবন্ধী অম্ল অম্ল ক্ষারের হচ্ছে অণুবন্ধী অম্ল থাকে, আর অ্যাসিডের হচ্ছে অণুবন্ধী ক্ষার থাকে। নাইট্রাস অ্যাসিড একটা H প্লাস আয়ন ত্যাগ করার ফলে যে আয়নে পরিণত হয়েছে সেটাকে আমরা বলবো অণুবন্ধী ক্ষারক। সেটাকে আমরা বলবো অণুবন্ধী ক্ষারক। অণুবন্ধী ক্ষারক। এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে বলা যায় ব্রনস্টেড লাউরি মতবাদ। এবার আমরা আসি হচ্ছে লুইস মতবাদ অনুসারে। লুইস কনসেপ্ট। লুইস কনসেপ্ট কি? উপরিউক্ত আর্হেনিয়াস মতবাদ এবং হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে যে সকল পদার্থের এসিড ধর্ম আমরা ব্যাখ্যা করতে পারি না, সেই সকল পদার্থের এসিড ধর্ম ব্যাখ্যা করার জন্য আমাদের লুইস মতবাদ দরকার হয়। লুইস মতবাদটা হচ্ছে মূলত বেস হচ্ছে লন পেয়ার ইলেকট্রনের উপর বেস করে। লন পেয়ার ইলেকট্রনের উপর বেস করে যে সকল পদার্থ লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্টর হিসেবে কাজ করবে, লন পেয়ার ইলেকট্রন যারা অ্যাকসেপ্ট করবে তারা হচ্ছে লুইস অ্যাসিড। তারা হচ্ছে লুইস অ্যাসিড। আর যে সকল পদার্থ লন পেয়ার ইলেকট্রন ত্যাগ করবে, যে সকল পদার্থ লন পেয়ার ইলেকট্রন ত্যাগ করবে মানে ডোনেট করবে, ত্যাগ করবে, তারা হচ্ছে লুইস বেস। তারা হচ্ছে লুইস তারা হচ্ছে লুইস বেস। তো লুইস বেস এগুলা হচ্ছে আমাদের, আমরা কিভাবে বুঝবো? এক নাম্বার কন্ডিশন যদি আমরা বলি যে লুইস বেস আমরা কিভাবে বুঝবো বা লুইস অ্যাসিড আমরা কিভাবে বুঝবো। প্রথম হচ্ছে অ্যাসিড বোঝার জন্য যদি আমরা চিন্তা করি, অ্যাসিড বোঝার জন্য আমরা এক নাম্বার হচ্ছে কি অ্যাসিড কিভাবে বুঝবো, এটার জন্য যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ফার্স্ট যেটা দরকার হবে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুতে, কেন্দ্রীয় পরমাণুর পরমাণুর অসম্পূর্ণ অষ্টক থাকতে হবে। অসম্পূর্ণ অষ্টক থাকতে হবে। অষ্টক থাকতে হবে। কেন্দ্রীয় পরমাণুতে অসম্পূর্ণ অষ্টক থাকলে কি হবে? তারা অন্য কোনো পদার্থ থেকে মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি BF3, BCl3, AlCl3, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড। সকল সাধারণ ক্যাটায়ন আমরা লুইস অ্যাসিড হবে। আমরা বি নাম্বার যদি চিন্তা করি, সকল সাধারণ ক্যাটায়ন ক্যাটায়ন লুইস অ্যাসিড।
যেমন H প্লাস, Na প্লাস, Li প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস 2 ইত্যাদি সকল সাধারণ ক্যাটায়ন হচ্ছে লুইস অ্যাসিড হিসাবে কাজ করবে। তবে আমাদের এইখানে হচ্ছে এক্সেপশন আছে। এক্সেপশন হিসেবে কি, যে অ্যামোনিয়াম আয়ন প্লাস ফসফোনিয়াম আয়ন লুইস অ্যাসিড নয়। অ্যাসিড নয়। সি নাম্বার কন্ডিশন যদি আমরা বলি, যদি কেন্দ্রীয় পরমাণু অসম্পূর্ণ ডি অরবিটাল থাকে, কেন্দ্রীয় পরমাণুতে অসম্পূর্ণ ডি অরবিটাল থাকলে লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি SF4 সালফারের ডি অরবিটাল অসম্পূর্ণ, PCl5 ফসফরাসে ডি অরবিটাল অসম্পূর্ণ, PCl3তে ফসফরাসের ডি অরবিটাল অসম্পূর্ণ, SO2 সালফাইড ডি অরবিটাল অসম্পূর্ণ, SO3তে সালফাইড ডি অরবিটাল অসম্পূর্ণ, সিলেনিয়াম টেট্রাফ্লুরাইড সিলেনিয়ামের ডি অরবিটাল অসম্পূর্ণ ইত্যাদি কারণে প্রত্যেকটি কেন্দ্রীয় পরমাণু অসম্পূর্ণ ডি অরবিটালের কারণে তারা লুইস অ্যাসিড হিসাবে কাজ করবে। ডি নাম্বার যদি আমরা আরেকটা বলি, যে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কি একাধিক বন্ধন যদি তৈরি করে, কেন্দ্রীয় পরমাণু একটি মৌলের সাথে একাধিক বন্ধন তৈরি করলে লুইস অ্যাসিড হয়। যেমন আমরা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কথা বলতে পারি। কার্বন ডাই অক্সাইডের গঠনটা যদি আমরা চিন্তা করি কীরকম হয়, এইটা যদি হচ্ছে OH মাইনাস আয়নের সাথে যুক্ত হতে চায়, একটা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে এখানে যুক্ত হবে। সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হইলে পরবর্তীতে আমাদের এই বন্ডটা ভেঙে যায়, এটা মাইনাস OH মাইনাস ও, অর্থাৎ আমাদের HCO3 এইখানে আর মাইনাসটা থাকবে না, তখন HCO3 তে পরিণত হয়ে যায়, অর্থাৎ বাইকার্বনেট আয়ন উৎপন্ন করে। এবার আমরা আসি লুইস বেস। লুইস বেস আমরা এক নম্বর বলতে পারি যে ঋণাত্মক আয়নগুলো
লুইস বেস হিসেবে কাজ করে। কীরকমভাবে? CO3 2 মাইনাস CN মাইনাস হাইড্রাইড মাইনাস SO4 2 মাইনাস ইত্যাদি হচ্ছে লুইস বেস। আরেকটা যদি আমরা বলি, নিরপেক্ষ কেন্দ্রীয় পরমাণুতে লন পেয়ার ইলেকট্রন থাকলে কেন্দ্রীয় পরমাণুতে লন পেয়ার ইলেকট্রন থাকলে আমরা এবার একটু বিক্রিয়া সহ উদাহরণে যদি চিন্তা করি, আচ্ছা এটার উদাহরণটা যদি আমরা দেখি, উদাহরণ হচ্ছে NH3 মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে H2O মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে PH3 মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে। এই কারণে এরা হচ্ছে নিরপেক্ষ কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে, তাই এরা হচ্ছে লুইস ক্ষারক। আমরা এবার কিছু এক্সাম্পল চিন্তা করি। যেমন কপার অ্যামোনিয়ার সাথে কপার 2+ মুক্ত জোড় ইলেকট্রনের মাধ্যমে যুক্ত হয়, যুক্ত হয়ে হচ্ছে টেট্রাইমিনো কিউ+ আয়ন উৎপন্ন করে। +2 আয়ন উৎপন্ন করে। আমরা যদি 2 নাম্বার চিন্তা করি, অধাতব অক্সাইড আমাদের সালফারে মুক্ত জোড় ইলেকট্রন থাকে। সেমভাবে আমরা যদি পানির কথা চিন্তা করি, পানিতেও মুক্ত জোড় থাকে। পানির মুক্ত জোড় ইলেকট্রন এটাকে দিলে আমাদের হচ্ছে একটা বন্ধন তৈরি হয়, যেটা হচ্ছে আমরা একটা সন্নিবেশ বন্ধনের কথা বলতে পারি। এই যৌগটা খুবই অস্থিতিশীল হয়। অস্থিতিশীল হওয়ার কারণে এখানে অক্সিজেনের হচ্ছে 3টা বন্ধন হয়ে যায়। এটা প্লাস চার্জ হয়, এইখান থেকে একটা অক্সিজেন এইখানে চলে আসে হাইড্রোজেন, পরবর্তীতে এটা এস নো ও এইচ ও এইচ উৎপন্ন করবে এবং মুক্ত জোড় ইলেকট্রন পরবর্তী রিপ্লেস হবে। আমরা যদি হচ্ছে প্রশম লুইস অ্যাসিড চিন্তা করি, প্রশম লুইস অ্যাসিড ক্ষার, অ্যাসিড ক্ষার চিন্তা করি, তাহলে হচ্ছে BF3 এটা যদি NH3 এর সাথে যুক্ত হয়, নাইট্রোজেন তার মুক্ত জোড় ইলেকট্রন ব্রোমিনকে দিয়ে দেয়, দেন এইখানে একটা বন্ধন তৈরি হবে। হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন।
এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে লুইস তত্ত্ব অনুসারে অ্যাসিড ও ক্ষারের ব্যাখ্যা। প্রত্যেকটির ক্ষেত্রে যেটা হচ্ছে এটা অ্যামোনিয়া বোরন ট্রাইফ্লুরাইডকে মুক্ত জলীয় ইলেকট্রন দান করেছে, তাই এটা হচ্ছে লুইস ক্ষার, এবং এটা যেহেতু গ্রহণ করেছে এটা হচ্ছে লুইস অ্যাসিড। সেমভাবে এইখানে হচ্ছে পানির অণু মুক্ত জলীয় ইলেকট্রন দান করেছে, তাই পানির অণুটা হচ্ছে লুইস ক্ষার, এবং সালফার ডাইঅক্সাইড হচ্ছে মুক্ত জলীয় ইলেকট্রন গ্রহণ করেছে, তাই সালফার ডাইঅক্সাইড হচ্ছে লুইস অ্যাসিড। সেমভাবে এখানে কপার 2+ আয়ন হচ্ছে মুক্ত জলীয় ইলেকট্রন গ্রহণ করেছে, তাই এটা হচ্ছে লুইস অ্যাসিড, এবং অ্যামোনিয়া যেহেতু মুক্ত জলীয় ইলেকট্রন দান করেছে তাই অ্যামোনিয়া হচ্ছে লুইস ক্ষার। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে।